বিশ্বকাপে ওয়াইয়ার জাবাল ম্যাজিকে সৌদি আরবকে বিধ্বস্ত করে স্বরূপে স্পেন। গোলরক্ষক আলী রেজা বিরুদ্ধে বেলজিয়ামকে রুখে দিল ইরান। রাতে অস্ট্রিয়ার চ্যালেঞ্জ নেবে আর্জেন্টিনা। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক। লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম। আলোচনায় শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ। বৈশ্বিক সংকট আর আমদানি নির্ভরতায় নাজুক দেশের বিদ্যুৎ জ্বালানি খাত। আর্থিক চাপ কমাতে ক্যাপাসিটি চার্জ নিয়ন্ত্রণের কৌশল খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ভাঙা কুয়াকাটা 4 লেন প্রকল্প। মূল নকশা ব্যয় নির্ধারণ এবং অর্থায়ন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আশার বাণী শোনাচ্ছে বিভাগীয় প্রশাসন। এবং কর ছাড়ের পরেও কমছে না স্মার্টফোনের দাম। চিপসেটের মূল্য বৃদ্ধির অজুহাতে মডেল ভেদে বেড়ে 3 থেকে 15,000 টাকা। সিম কর প্রত্যাহারের ভর্তুকির চাপ কমেছে মোবাইল অপারেটরদের। সকালের সময় সঙ্গে আছি আমি মেজবাহুল আলিফ। শুরুতেই ফুটবল বিশ্বকাপের খবর। আটলান্টা স্টেডিয়ামে মিকেল ওয়াইয়ারজাবাল ম্যাজিক তার জোড়া গোলে সৌদি আরবকে 4-0 গোলে বিধ্বস্ত করে স্বরূপে ফিরেছে স্পেন। এ ম্যাচে গোল করে 68 বছর আগে কিংবদন্তি ফুটবলার পেলের 18 বছর বা তার চেয়েও কম বছর বয়সী ফুটবলার হিসেবে ম্যাচের প্রথম গোল করার রেকর্ড স্পর্শ করেছে লামিন ইয়ামাল। নবাগত কেপ ভার্দের বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সে সমালোচনায় জর্জরিত হতে হয়েছিল 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্সের পর আটলান্টা স্টেডিয়ামে কোনো ভুল নয়, শুরুর একাদশে ইয়ামালকে নিয়েই নামে স্পেন। কাতার বিশ্বকাপে ব্যর্থতা এখনও নাড়া দেয় ইউরো চ্যাম্পিয়নদের। তাই তো সৌদি আরবের রক্ষণে শুরু থেকেই তাণ্ডব চালায় স্পেন। প্রথম ম্যাচে 11টি সেভ করে আলো ছড়ানো সৌদি গোলরক্ষক আল ওয়াইসকে ধোকা দিতে বেশিক্ষণ সময় নেয়নি লা রোহা। 10 মিনিটেই ইয়ামাল ম্যাজিক। বিশ্বকাপের ইতিহাসে 18 বছর বা তার চেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ম্যাচে প্রথম গোল করার রেকর্ড এতদিন ছিল ফুটবলের রাজা পেলের। 68 বছর পর এবার সেখানে ভাগ বসালেন স্প্যানিশ রাজপুত্র। 1-0 গোলে এগিয়ে যায় স্পেন। 21 মিনিটে সৌদি ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান আমেরিক লাপোর্তে। তার হেড থেকে পাওয়া বল জালে জড়ান মিকেল ওয়াইয়ারজাবাল। হতাশায় ভেঙে পড়ে মধ্যপ্রাচ্য থেকে মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা। 24 মিনিটে কুকুরেয়া ও দানি ওলমোর দারুণ বোঝাপড়ায় আবারও বল পেয়ে যান ওয়াইয়ারজাবাল। সুযোগ পেয়েই চমৎকার গোলে স্প্যানিশ সমর্থকদের হৃদয় শীতল করেন রিয়াল সোসিয়েদাদে খেলা এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লা রোহা। বিরতির পরও দাপট ধরে রাখে স্পেন। 49 মিনিটে মার্ক কুকুরেয়ার চমৎকার ভলি দ্রুততার সঙ্গে ফিরিয়ে দিলেও দুর্ভাগ্য সৌদি আরব গোলরক্ষকের। হাসান আল তাম্বাক্তির গায়ে লেগে বল জালে জড়ায়। 4-0 লিড নেয় স্পেন। সৌদি সমর্থকদের চোখে মুখে তখন বড় ভয়। 2002 সালে জার্মানির কাছে 8-0 গোলে বিধ্বস্ত হওয়ার শেষ স্মৃতি আবারও ফিরে আসার। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। শেষ সময় ফেরান তোরেস গোল করলেও অফসাইডে বাতিল হয় তার এই গোল। সৌদি আরবের জালে এক খালি গোল দিয়ে উল্লাসে মেতে মাঠ ছাড়ে স্পেন। পারভিন আক্তার, সময় সংবাদ। গোলরক্ষক আলী রেজার বিরুদ্ধে ইউরোপের পরাশক্তি বেলজিয়ামকে রুখে দিল ইরান। লস অ্যাঞ্জেলসে দ্য রেড ডেভিলসদের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটের সম্ভাবনা জোরালো করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। ম্যাচে লাল কার্ড পেয়েছেন বেলজিয়াম ডিফেন্ডার অ্যানগয়। নানা প্রতিবন্ধকতার মাঝেও দাপুটে পারফরমেন্সে বেলজিয়ামকে টপকে জি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ইরান। এমন পারফরমেন্সে খুশি মাঠে খেলা দেখতে আসে ইরানি সমর্থকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। ব্রাজিল আর্জেন্টিনার কোনো লড়াই নয়, তবু চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে ইরান বেলজিয়াম ম্যাচে চোখ ছিল পুরো দুনিয়ার। নিরাপত্তার চাদরে ঢাকা ছিল স্টেডিয়াম ও তার আশপাশের এলাকা। ম্যাচের শুরুতেই জাতীয় সঙ্গীতের সময় সমর্থকদের তোপের মুখে পড়তে হয় ইরানের ফুটবলারদের। দুয়োধ্বনিতে ছেয়ে যায় চারপাশ। তবে সে কষ্ট সামলে নিয়ে বেলজিয়ামের সঙ্গে শুরু থেকেই সমান তালে লড়াই করে ইরান। শুরুতেই ভালো সুযোগ পেয়েছিল ইরান, তবে ডিফেন্ডার হোসেন কানানিকে হতাশ করেন
থিবো কোর্তোয়া। বেলজিয়ামও একাধিক সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেনি। 25 মিনিটে ইরানের সামনে আসে সেই মাহেন্দ্র খন। ফ্রি কিক থেকে হেসান হাজ শাফির পাসে গোল করেন ফরওয়ার্ড মেহেদি তারেমি। 1-0 গোলের উল্লাসে কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। তখনই হৃদয় ভাঙে ইরানি সমর্থকদের। ভিএআরে গোল বাতিল করলে হতাশায় পড়তে হয় তাদের। 66 মিনিটে মেহেদি তারিমকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার নাথান এনগয়। 10 জনের দলে পরিণত হয় বেলজিয়াম। শেষ দিকে একের পর এক চেষ্টা করেও বেলজিয়ামকে গোল উপহার দিতে পারেননি ফুটবলাররা। শেষ পর্যন্ত ইউরোপের পরাশক্তিদের রুখে দেওয়ার আনন্দে মেতে মাঠ ছাড়ে ইরান। ডি ব্রুইনা লুকাকুদের সঙ্গে চোখে চোখ রেখে ইরান লড়াই করায় খুশি মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা। White and red. Today we're Iran. Yes. Yes. প্রবাসী বাংলাদেশি সব ইরানকে সমর্থন করার জন্য এখানে এসেছিলাম। ফুটবলের গাণিতিক হিসাবে ইরানের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়ামকে রুখে দিয়ে 1 পয়েন্ট ছিনিয়ে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইরান। পরবর্তী ম্যাচে আরও ভালো করে বিশ্বকাপে চমক দেখাবে ইরান, এমনটাই প্রত্যাশা ইরানি সমর্থকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এদিকে শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ভবিষ্যতে প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সরকার প্রধান। কুয়ালালামপুরে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রতিশোধ পরায়ণ নয়, দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। কুয়ালালামপুর থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন আহমেদ সালেহীন। লালগালিচায় অভিবাদন। সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর মালয়েশিয়া আসার পর গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে কুয়ালালামপুর শহরে সাংগ্রিলা হোটেলে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে যোগ দেন মালয়েশিয়া বিএনপির সুধী সমাবেশে। এ সময় প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে অভিনন্দন জানান প্রবাসীরা। সংবর্ধনা অনুষ্ঠানে শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়ার কথা জানান সরকার প্রধান। আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন, অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। প্রায় 2000-এর কাছাকাছি বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়। আপনারা এখানে বিদেশে আছেন, আপনি যেই দেশে আছেন, আপনি মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, এখানে তো আপনাকে এই দেশের আইনে চলতে হবে। আগামী 10 বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি কি সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। শুধু যাতে অদক্ষ শ্রমিক না আসে, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাইছি। দেশের নানা সমস্যার চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, ধৈর্য ধরে পরিশ্রম করতে পারলে সামনে ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। প্রতিশোধ পরায়ণ নয়, দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 30 লক্ষ কোটি টাকার দেনা নিয়ে এই সরকার কাজ শুরু করেছে। এর ভিতরে তো দুর্নীতি ছিলই, সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। তো এই সবগুলো ব্যবস্থাকে অ্যাড্রেস করে নিয়ে এই সবগুলো ব্যবস্থাকে আমাদেরকে ধীরে ধীরে অ্যাড্রেস করতে হচ্ছে। আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্সটি দেয় নাই সেদিন। এখন আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো? কোনো বেনিফিট হবে না। দেশ আমাদের সবার, আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে। দাবি থেকে বেরিয়ে কর্তব্যের জায়গা থেকে দেশকে এগিয়ে নিতে প্রবাসীরা জোরালো ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সকল জায়গা থেকে রাস্তাগুলো, এখানকার রাস্তাগুলো পরিষ্কার। এই রাস্তাগুলো পরিষ্কার যারা রাখতে সহযোগিতা করছে, তাদের মধ্যে কিন্তু আমাদের ভাইরাও আছে। আমার প্রশ্নটা হলো, আমরা যদি বিদেশে পরিষ্কার রাখতে পারি, আমরা কেন দেশে পারবো না? আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি, হোয়াট উই ক্যান ডু ফর দি কান্ট্রি।
2 দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, মালয়েশিয়া। সকালের সময় আরও থাকছে। শ্রেণীকক্ষ দখল করে চলছে ব্যবসার কাজ, নেই পর্যাপ্ত শিক্ষক, ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ে পাঠদান চলে অস্থায়ী ঘরে, সংকটে জরাজীর্ণ ভোলার চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা। সংকটের তীব্রতা আর আমদানি নির্ভরতায় নাজুক দেশের বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি। এমন অবস্থায় কি হতে পারে এ খাতের বিকল্প ব্যবস্থাপনা? বিশেষজ্ঞদের মত, বিদ্যুৎ উৎপাদনের ব্যয় আর আর্থিক চাপ কমাতে খুঁজতে হবে ক্যাপাসিটি চার্জ নিয়ন্ত্রণের কৌশল। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জোর দিতে হবে নিজস্ব গ্যাস, তেল অনুসন্ধান আর নবায়নযোগ্য উৎসে। ক্যামেরায় প্রিন্স আরিফিনের সাথে ফারুক ভৈরবিনের রিপোর্ট। বিদ্যুতের লোডশেডিং, গ্যাসের সংকট, জ্বালানি তেলে উচ্চ মূল্য, এমন বাস্তবতার মধ্যেই ঘুরপাক খেতে হচ্ছে গ্রাহকদের। আর এই সংকট তীব্র করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানা ভুলনীতি। ধরা যাক ক্যাপাসিটি চার্জের কথাই। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করায় প্রতি বছরই বাড়ছে আর্থিক চাপ। একদিকে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না পর্যাপ্ত জ্বালানি, অন্যদিকে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র থাকায় বাড়ছে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়, যার বোঝা চাপছে সাধারণ মানুষের কাঁধে। এই অবস্থায় ক্যাপাসিটি বিদ্যুতের উৎপাদন ব্যয় কমাতে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে ক্যাপাসিটি চার্জ নিয়ে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেমন বসতে পারে সরকার, তেমনি বেশি ব্যয়ের তেলভিত্তিক কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে আসার পথ খুঁজতে হবে। প্রথমেই হচ্ছে ক্যাপাসিটি চার্জ কমানো যায় কি যায় না, যেখানে আমাদেরকে এই বসিয়ে বসে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেখানে যদি কোনো রকমের তাদের সাথে নেগোসিয়েশন করে আমরা যদি কিছুটা কমাতে পারি, এটা হবে আমার প্রথম। তেল থেকে বিদ্যুৎ উৎপাদন করার দরকার নেই, ফেজ আউট হয়ে যেতে হবে। লুণ্ঠনমূলক ব্যয় মুক্ত করে জ্বালানি খাতকে রোগমুক্ত করতে হবে। এই খাতকে বাণিজ্যিক খাত থেকে সেবা খাতে নিয়ে আসতে হবে এবং সরকারের সেবা মুনাফা মুক্ত হতে হবে। অন্যদিকে আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট নানা অনিশ্চয়তা বিদ্যুৎ জ্বালানি খাতের আরেক মাথা ব্যথা। সে কারণে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে নিতে হবে জোরালো কার্যক্রম, পাশাপাশি নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটা ভালো স্টাডি করে, ম্যানেজমেন্ট স্টাডি করে তারপরে কোথায় কোথায় কূপ খনন করে উৎপাদন বৃদ্ধি করা যায় সেই কাজটা করা দরকার। তারপরে যতখানি সম্ভব রিনিউয়েবলকে আনা, হ্যাঁ, সেটা গ্রিডের মাধ্যমেই হোক বা অফ গ্রিডে হোক। বেসরকারি খাত, ব্যাংকিং খাত, ইপিসি পার্টনার্স এবং যারা কিনা বড় ফাইন্যান্স করেন, তারা যদি যৌথভাবে এগিয়ে যান, তাহলে আগামী দিনগুলোতে বাংলাদেশে নীরবে রিনিউয়েবল এনার্জি এগিয়ে যাবে। এই জায়গাগুলো করলে সরকার এই মুহূর্তে জ্বালানির ক্ষেত্রে যে বড় একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, সেটি খুব ভালোভাবেই সরকার হ্যান্ডেল করতে পারতেন। সুশাসনের অভাবও বিদ্যুৎ জ্বালানি খাতের গ্রাহক স্বার্থ রক্ষায় বড় অন্তরায়। তাই দাবি উঠছে দুর্নীতি অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার। এই সেক্টরে যে দুর্নীতি হয়েছে, যে অপরাধ হয়েছে, তা বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে, যদি এ খাতে সুশাসন এবং জ্বালানির সুবিচার নিশ্চিত করতে হয়। বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ জ্বালানি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত, অপচয়, দুর্নীতি রোধ করতে পারলে দাম ও সরবরাহ দুই ক্ষেত্রেই স্বস্তিতে থাকবেন গ্রাহকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাজেটে কর ছাড় দিলেও দেশের বাজারে কমছে না স্মার্টফোনের দাম। বিশ্ববাজারে চিপসেটের দাম বৃদ্ধির অজুহাতে উল্টো মডেল ভেদে 3 থেকে 15,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে উৎপাদকরা। সিম কর প্রত্যাহারে ভর্তুকির চাপ কমেছে মোবাইল অপারেটরদের, তবে তা ডাটা প্যাকেজের দাম কমানোর জন্য যথেষ্ট নয় বলে মনে করেন তারা। শুভখানের রিপোর্ট। যোগাযোগ, কেনাকাটা থেকে তথ্য বিনোদন, মোবাইল ফোন ছাড়া যেন অপূর্ণ যাপিত জীবন। 11.5 কোটির বেশি গ্রাহককে টানতে লোভনীয় ডাটা প্যাকেজ অফার করছে 4 অপারেটর, যদিও দাম নিয়ে আছে নানা অভিযোগ। 30 দিনের ইন্টারনেটটা আমি কিনতাম, তখন কিনতাম 350 টাকায়। কিছুদিনের মধ্যে আমি দেখলাম দাম বেড়ে ওটা 399 টাকা হয়ে গেছে। এটার প্রাইস একটু কমানো যায়, আমাদের ইয়াং জেনারেশনের জন্য অনেকটা সুবিধা হবে। এই অবস্থায় গ্রাহককে স্বস্তি দিতে নতুন বাজেটে টেলিকম খাতে করের চাপ কমিয়েছে সরকার। তুলে নেওয়া হয়েছে 300 টাকা সিম কর।
নতুন সিদ্ধান্তে সরকার 1200 কোটি টাকা রাজস্ব হারালেও মোবাইল অপারেটরদের ওপর কমিয়েছে ভর্তুকির চাপ। অনেক দিন হয়তো টেলিকম সেক্টরের জন্য এরকম বাজেট দেখিনি। এখান থেকে যে সুবিধার বাবদ আমরা তো এই মার্কেটে ইনভেস্ট করি। বেসরকারি অপারেটররা বলছে রাজস্ব ভাগাভাগি ও লাইসেন্স ফি বাবদ বছরে 4100 কোটি টাকা রাজস্ব দিতে হয়। উৎসে কর বাবদ 800 কোটি টাকা এনবিআর, বাকি অর্থ পায় বিটিআরসি। তবে নতুন সিদ্ধান্তে পুরো অর্থ পাবে শুধু বিটিআরসি। এতে অপারেটরদের আর্থিক সুবিধা নেই। 1 টাকারও বেনিফিট আমাদের এখানে নেই। সব জায়গায় ট্যাক্স কমানো হয়েছে বা অ্যাডজাস্ট করা হয়েছে বা ব্যালেন্স করা হয়েছে, সেখানে কিন্তু সরাসরি কোনো প্রোডাক্ট, সেটা ইন্টারনেট হোক বা ভয়েস হোক, এটার সাথে কোনো সম্পর্কিত না। আমাদের যেই 39% কনজিউমার ট্যাক্স ছিল সেটা কিন্তু এখনো 39%ই আছে। স্মার্টফোনের দাম কমাতে 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম কর 12 থেকে নেমেছে 10%। এ খাতে ভ্যাট অব্যাহতির মেয়াদ বেড়েছে 2030 সাল পর্যন্ত। তারপরও বাজার হারছে উল্টো পথে। 30,000 টাকা পর্যন্ত প্রতিটি স্মার্টফোনে 3 থেকে 4,000 টাকা, আর লাখ টাকার ফোনে দাম বেড়েছে 15,000 টাকা পর্যন্ত। 55 থেকে 60,000 দিয়ে নিতে হইতেছে, যেটা 40-45-এর ভিতরে ছিল। 30 বছরের মধ্যে যেগুলো ফোন আছে 2,000-3,000 টাকা করে এরকম করে বেড়েছে আগের চেয়ে। উৎপাদকদের দাবি, বিশ্ববাজারে প্রতিটি চিপসেটের দাম বাড়ায় কর ছাড়েও কমানো যাচ্ছে না হ্যান্ডসেটের দাম। যেখানে একটা মোবাইল ফোনই পাওয়া যেত $35, সেখানে দামই বেড়েছে মিনিমাম $20 থেকে $50। মেমোরির কারণে 100 টাকা বাড়ানো লজিক্যাল, সেখানে হয়তো 100 টাকা না বাড়িয়ে আমরা হয়তো 90 টাকা বাড়ানো যায় কিনা। বর্তমানে দেশে ফিচার ও স্মার্টফোন মিলিয়ে 4 কোটি পিস হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। হ্যান্ডসেট উৎপাদন বা সংযোজন করছে 17টি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শত বছরের উন্নয়ন বঞ্চনা, নদী ভাঙন, বন্যা আর খরার অভিশাপে পিছিয়ে পড়েছে রংপুর অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, শুধু একটি প্রকল্পই বদলে দিতে পারে পুরো অঞ্চলের আর্থসামাজিক চিত্র। বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী সুরক্ষা থেকে শুরু করে কৃষি, শিল্প, যোগাযোগ, কর্মসংস্থান কিংবা পরিবেশ, সব ক্ষেত্রেই আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। বর্ষায় ভয়ালু উত্তরের প্রাণরেখা তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে জেগে ওঠে বিস্তীর্ণ চর, যার খেসারত দিতে হচ্ছে অববাহিকার কোটি মানুষকে। এভাবেই বছরের পর বছর বহুমাত্রিক সংকট বয়ে বেড়াচ্ছে তিস্তা, যার সরাসরি প্রভাব পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষের জীবনে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে উত্তরের মানুষের দীর্ঘ সময়ের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও চীন সফরের মধ্য দিয়ে এই প্রকল্প নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছে অববাহিকার মানুষ। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না, আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা ফলন চাই। চায়না মহাপরিকল্পনা বাস্তবায়ন, যে চীন সরকার যে চাচ্ছে, যেটা আমাদের তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন, অবশ্যই এটার বাস্তবায়ন করতে হবে। ত্রাণ সামগ্রী কিংবা সামান্য পরিমাণ অর্থ সামগ্রীর সহায়তায় যা দিয়ে আসলে তাদের এই ক্ষতির পরিমাণ কখনোই পূরণ করা সম্ভব না। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণ সহ ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ কমিয়ে আনা, ড্রেজিং এর মাধ্যমে নদী প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রায় 170 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। এছাড়াও প্রকল্প এলাকায় জীববৈচিত্র্য সহ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কর্মসংস্থান বাড়বে। তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন হচ্ছে ভাঙন থেকে রোধ। তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন হচ্ছে গভীরতা ঠিক করে এতে পানি রেখে আগের মতো জীববৈচিত্র্যটাকে রক্ষা করা। আমাদের এখানকার জীববৈচিত্র্য, এখানকার কৃষি, এখানকার অর্থনীতি, এখানকার জলবায়ুর অভিঘাত সব কিছুই যদি আমরা বিবেচনা করি, তাহলে বাংলাদেশে সবার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজটাই শুরু করা উচিত। অধিকার কর্মীরা বলছেন, এটি শুধু নদী ব্যবস্থাপনার প্রকল্প নয়, বরং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের একটি মহাপরিকল্পনা। যে পরিকল্পনা রূপকল্প দেওয়া আছে, এই অনুযায়ী সুনির্দিষ্ট করে বিনিয়োগে, শিল্পায়নে বিনিয়োগ, বিদ্যুতে বিনিয়োগ, আধুনিক কৃষি এবং সমবায়ে বিনিয়োগ, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়া যেতে পারে, তাহলে এই অঞ্চলটা সব দিক থেকে উন্নয়নের জায়গায় তৈরি হবে। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনায় রয়েছে উদ্ধারকৃত জমিতে আধুনিক নগরায়ন, শিল্পায়ন ও সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, আধুনিক কৃষি উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। উজানের ঢলে আবারও বাড়তে শুরু করেছে তিস্তার পানি। রংপুরের মহিপুরে তিস্তা সেতু রক্ষায় 900 মিটার বাঁধের প্রায় 100 মিটার জায়গায় ব্লক ধসে গেছে। সৃষ্টি হয়েছে প্রায় 60 ফুট গর্ত।
এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের মহিপুরে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভারত থেকে ছেড়ে আসা উজানের ঢলে আবারও বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে তিস্তার ভাটিতে টান পড়ায় কিন্তু বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। আমার পিছনে যে বাঁধটি রয়েছে এটি আসলে তিস্তা দ্বিতীয় সেতু রক্ষা বাঁধ এবং এই বাঁধটি কিন্তু গত 3 দিন ধরে ভাঙন শুরু হয়েছে এবং সেই ভাঙনে কিন্তু বাঁধের এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি 130 মিটার পর্যন্ত ভেঙেছে। যদিও গত বছর থেকে এই বাঁধটি ভাঙন শুরু হয়, সেখানে গত বছরে 100 মিটার পর্যন্ত ভেঙে যায় এবং গত 3 দিনের এই যে অব্যাহত ভাঙনে আমরা দেখছি যে 30 মিটার পর্যন্ত ভেঙে গেছে এবং এই বাঁধটি কিন্তু ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যদি এই বাঁধটি মেরামতে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু তিস্তা যে সেতুটি রয়েছে অর্থাৎ রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে যে তিস্তা সেতুটি রয়েছে সেই সেতুটি যেমন হুমকির মুখে রয়েছে রংপুর লালমনিরহাট যে সড়কটি রয়েছে সেই সড়কটি হুমকির মুখে রয়েছে। একই সাথে এই বাঁধের পাশে যে বসত বাড়িগুলো রয়েছে প্রায় 1200 বসত বাড়ি রয়েছে সেই বসত বাড়িও হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এবং বলে রাখি গত বছর কিন্তু এই বাঁধটি রক্ষায় একটি বাঁধ দিয়েছিল, বাঁশের একটি গ্রোইন দিয়েছিল এলজিইডি এবং সেটি কিন্তু 14 লাখ টাকা খরচ করে দেওয়া হয়। তারপরে কিন্তু সেটি কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। অর্থাৎ যে গ্রোইনটি দেওয়া হয়েছিল শুধুমাত্র আসলে বলা হচ্ছে যে একটি প্রজেক্ট বের করে শুধুমাত্র দেওয়া হয়েছে, কাজের কাজ আসলে কিছু হয়নি। স্থানীয়রা বলছে সেটি আসলে যে গ্রোইনটা দেওয়া হয়েছিল সেটি আসলে বাঁধ রক্ষায় আসলে কোনো প্রকারের আসলে চাপ নিতে পারেনি, যে কারণে আসলে বাঁধটি ভেঙে গেছে, বাঁশের যে গ্রোইনটি সেটি ভেঙে গেছে এবং তিস্তার যে সেতু রক্ষা বাঁধটি রয়েছে সেটি কিন্তু এরই মধ্যে গত 3 দিনে 30 মিটার পর্যন্ত ভেঙে গেছে। এবং বলে রাখি গত 3 দিন থেকে কিন্তু তিস্তার পানি প্রায় বিপদ সীমা ছুঁই করছে এবং বিপদ সীমা পর্যন্ত পানি বারবার কারণেই কিন্তু আসলে আমরা দেখছি যে পানির যে চাপ সেটি কিন্তু বেড়েছে এবং পানির ঢেউয়ের কারণেই কিন্তু তিস্তার তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং এই প্রতি বছরই কিন্তু বন্যা শুরু হলেই কিন্তু তিস্তার যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ভাঙন শুরু হয় এবং এলাকাগুলোর যে বসতবাড়িগুলো রয়েছে সেই বসতবাড়ি কিন্তু তলিয়ে যায় এবং স্থানীয় যারা রয়েছেন তারা যেমন কষ্টে থাকেন, পশু পাখি যেমন কষ্টে থাকে, তেমনি কিন্তু স্থানীয় যে আবাদ সেই আবাদও কিন্তু হুমকির মুখে পড়ে। এই মুহূর্তে মাঠের যে ফসলগুলো রয়েছে তিস্তার চরগুলোতে সেই চরাঞ্চলের ফসলগুলো কিন্তু তলিয়ে গেছে এবং কৃষক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই বন্যা যদি আরো কয়েকদিন অব্যাহত থাকে তাহলে কিন্তু এবারের যে তাদের যে ফসল সেটি কিন্তু তারা আর ঘরে তুলতে পারবেন না এবং এই যে তিস্তার যে সমস্যা এই সমস্যার সমাধানে তারা কিন্তু বারবার কিন্তু বলে আসছেন, বারবার দাবি করে আসছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। এবং আমরা দেখেছি স্থানীয়রা এবং তিস্তা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় আন্দোলন করছেন, তিস্তার পারে মশাল মিছিল করছেন এবং দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের যে চাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি কিন্তু তারা আসলে বাস্তবায়নের জন্য আসলে দাবি তুলছেন। এবং আজকে আমরা যেটি দেখছি যে স্থানীয়রা কিন্তু বলছেন যদিও একটু আগে অনেকেই ছিল এখানে, এখন বৃষ্টি পড়ছে কেউ নেই, তারা কিন্তু বলছেন যে এই বাঁধটি যদি রক্ষা করা না যায় তাহলে কিন্তু স্থানীয়রা যেমন হুমকির মুখে রয়েছে তেমনি তিস্তা সেতু এবং তিস্তার যে রাস্তাটি রয়েছে অর্থাৎ রংপুর থেকে লালমনিরহাট পর্যন্ত রাস্তা সেই রাস্তা কিন্তু হুমকির মুখে রয়েছে। সব মিলে এই ছিল রংপুরের তিস্তা পার থেকে সব শেষ। যুক্ত ছিলাম রংপুরে। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ভাঙা কুয়াকাটা মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প। জমির অর্ধেকও বুঝে না পাওয়ায় শুরু হচ্ছে না মূল নির্মাণ কাজ। ফলে দক্ষিণাঞ্চলের 2 লেনের সরু সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যানবাহন। যদিও দ্রুত ভূমি অধিগ্রহণ শেষ করে 4 লেন প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অপূর্ব অপু। পদ্মা সেতু পার হয়ে এক্সপ্রেসওয়ে ধরে ভাঙা পর্যন্ত সড়কে চোখ পড়ে স্বাচ্ছন্দ্য আর আধুনিকতার ছোঁয়া। কিন্তু এরপর শুরু হয়ে আসে মহাসড়ক। 2 লেন মহাসড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলে হাজার হাজার যানবাহন। দুর্ঘটনা আর যানবাহনের চাপ কমাতে 2018 সালে ভাঙা কুয়াকাটা মহাসড়ক 4 লেন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। তবে জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় প্রকল্পের মূল নকশা, ব্যয় নির্ধারণ এবং অর্থায়নের চূড়ান্ত প্রক্রিয়া নিয়ে তৈরি হয় জটিলতা। এতে থমকে যায় দৃশ্যমান কাজ। 26 একরের মতো জমি ইতিমধ্যে আমরা বুঝে পেয়েছি আর আমাদের হাতে আরও যে 2টা এলিগেস আছে সেই 2টা এলিগেসের মাধ্যমে আমরা হয়তো আরও 21 একরের মতো জমি আমরা বুঝে নিতে পারবো। সড়ক ও জনপথ বিভাগ জানায় বরিশাল অংশে 47 একর জমির চাহিদা থাকলেও অধিগ্রহণ করা সম্ভব হয়েছে মাত্র 26 একর। অন্যান্য অংশেরও একই দশা।
সড়কটি সরু হওয়ায় পরিবহন খরচ যেমন বাড়ছে, তেমনি দীর্ঘ হচ্ছে পণ্য পরিবহনের সময়। দক্ষিণাঞ্চলের অর্থনীতি চাঙা করতে মহাসড়কটি 4 লেনে উন্নীত করাকে লাইফলাইন হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। জয়শ্রীর পর থেকে ওইদিকে যেমন ভাঙা তামাই চিপা, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত যে গাড়ি চালাই আমাকে খুব রিস্ক। এই চিপা রাস্তার জন্য গাড়ি ভালোভাবে চালানো যায় না। আমাদের দাবি যে 4 লেন যদি হয় তাহলে আমাকে সবচেয়ে ভালো হয়, নয়তো প্রতিদিন দুর্ঘটনার শিকার করা হয়। আমাদের যে সময়টা ব্যয় হয় এতে আমাদের কোনো বেনিফিট আসতেছে না। আমি একজন নাগরিক হিসেবে আমার সরকারের প্রতি দাবি হচ্ছে এটা দ্রুত বাস্তবায়ন করার ব্যবস্থা করা দরকার। ব্যবসা বাণিজ্যের যে অগ্রগতি এবং দক্ষিণাঞ্চলের যে প্রকৃত সুফল, সেই সুফলটা আমরা আসলে পাচ্ছি না। অবশ্য জটিলতা কাটিয়ে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়কের কাজ বাস্তবায়নে আশার বাণী শোনাচ্ছে বিভাগীয় প্রশাসন। রাস্তাটি 4 লেন মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি সরকার 4 লেনে সেটি উন্নীত করবে। এখানে যে জমি অধিগ্রহণ প্রায় 47 একর যে জমি অধিগ্রহণ সেটি হয়ে গেছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 205 কিলোমিটার 2 লেন সড়কে প্রতিদিন 30 থেকে 32 হাজার যানবাহন চলাচল করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালীতে বেড়েই চলেছে হাঁপের প্রকোপ। প্রতিদিনই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। বিস্তারিত জানাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাদল, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই পটুয়াখালীর যে রোগীর রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে, আর এই 152 জন রোগীর ভিতর কিন্তু আমাদের 130 জনই কিন্তু শিশু রোগীর সংখ্যা রয়েছে। এছাড়া যে 22 জন রোগী রয়েছে, 22 জন রোগী বয়স্ক রোগী রয়েছে। আসলে এই হামি রোগী গত বছর কিন্তু একজন এই হামি আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। বয়স্ক রোগী রয়েছে। আসলে এই হামি রোগী গত মাসে কিন্তু একজন এই হামি আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আসলে এই যে হামের যে রোগ, যে পরিমাণ পটুয়াখালীতে হাম রোগীর সংখ্যা বেড়েই চলেছে, এখানে যারা রোগীরা আসছেন, রোগীরা কিন্তু নানা অভিযোগ করছেন। এখানে বেশিরভাগই রোগী কিন্তু যেহেতু 60টি বেডের বিপরীতে কিন্তু 152 জন রোগী চিকিৎসা নিচ্ছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজ হাসপাতালে সরকার বেড সংখ্যা রয়েছে 60টি, আর বেশিরভাগ রোগী কিন্তু এই হসপিটালে বারান্দা এবং মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। আবার অপরদিকে দেখা যাচ্ছে যে কি এক একটি বেডে অনেক সময় দেখা যাচ্ছে 2 জন রোগীও কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে, যার কারণে কিন্তু রোগীদের কিন্তু আসলে এই চিকিৎসা নিতে হিমশিম খেতে হচ্ছে। আর অপরদিকে কিন্তু যারা চিকিৎসা দিচ্ছেন তাদেরও কিন্তু আসলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে, কারণ ধারণ ক্ষমতার চেয়ে কিন্তু রোগীর সংখ্যা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বেশি রয়েছে। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যে এত রোগী রয়েছে এই বিষয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যে তত্ত্বাবধায়ক রয়েছে দিল্লুবাই ইয়াসমিন লিজা, আমরা তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছেন যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভার্চুয়াল দুনিয়া যেন দিন দিন নারীর জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ফেক আইডি, বিকৃত ছবি আর ইনবক্সের নোংরা প্রস্তাবের মতো সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন তারা। এর মধ্যে 2/3 তরুণী। গত 3 বছরে বরিশালে আত্মহননের পথ বেছে নিয়েছেন অন্তত 4 নারী। বিভাগের সাইবার ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন 536টি মামলা। সচেতনতা বাড়ানোর পাশাপাশি জেলাভিত্তিক বিশেষ সেলের মাধ্যমে আইনি ও মানসিক সহায়তা দেওয়ার কথা বলছে বিভাগীয় প্রশাসন। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত থাকছে মেহেদী হাসান বাপ্পির রিপোর্টে। বাস্তব দুনিয়ার চেয়ে বর্তমান সময়ে নারীদের জন্য বেশি অনিরাপদ হয়ে উঠেছে ভার্চুয়াল জগৎ। তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিদিনই নারীদের শিকার হতে হচ্ছে সাইবার বুলিংয়ের। ফেক আইডি খুলে ছবি বিকৃত করা, ইনবক্সে আপত্তিকর প্রস্তাব পাঠানো কিংবা মন্তব্যের ঘরে চরিত্র হননের মতো নোংরা খেলায় মেতে উঠেছে এক শ্রেণীর বিকৃত মানসিকতার মানুষ। আমি ফেসবুকে একটা ছবি দিলাম, সেই ছবিটা কেউ নিয়ে গিয়ে অন্য একটা ফেক প্রোফাইল খুললো বা সেখান থেকে অন্য কাউকে মেসেজ দেওয়া হলো। আমাদের বাধ্য
হয়ে আমাদের প্রোফাইল লক করে রাখতে হয় বা প্রাইভেসিটা অনলি ফ্রেন্ডসে দিয়ে রাখতে হয়। মেনশন করে বিভিন্ন নেম দিয়ে অ্যান্ড বাজে কথা মন্তব্য করে আমাকে হ্যারাস করা হতো। অনলাইনে আমরা যখন অ্যাক্টিভ থাকি বিভিন্নভাবে আমাদের নিয়তই হ্যারাস করা হয়। বেসরকারি সংস্থাগুলোর তথ্য বলছে সাইবার বুলিংয়ের শিকার হওয়া নারীদের 2/3 এই 16 থেকে 25 বছর বয়সী। তবে এই ভার্চুয়াল অপরাধ ঠেকাতে বরিশালে নারীদের সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে জাতীয় মহিলা সংস্থা। গ্লোবালাইজেশন বলি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, এই প্রত্যেকটা যে নেগেটিভ বা অল্টারনেটিভ কিছু থেকে থাকে সেখান থেকে যেন আমি হার্মের শিকার না হই। নারীদের সাইবার সুরক্ষায় আইনি ও মানসিক সহায়তা দিতে জেলা ভিত্তিক বিশেষ সেল গঠনের কথা জানান বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। কেউ যদি এরকম হয় সে যাতে খারাপ দিকে না যায়, সে তার যে মানসিক ট্রমা থাকে সে ট্রমা থেকে মুক্ত হতে পারে, সেজন্য স্কুল কলেজে যে সকল একজন করে শিক্ষককে আমরা ট্রেনিং করাবো। আদালত ও বেসরকারি সংস্থা আচল ফাউন্ডেশনের তথ্য বলছে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন 536টি মামলা, আর গত 3 বছরে আত্মহত্যা করেছেন 4 নারী। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত, তেল নিষেধাজ্ঞা শিথিল এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সুইজারল্যান্ডে চলছে ওয়াশিংটন তেহরানের দর কষাকষি। প্রথম 80 মিনিটের উদ্বোধনী সেশনের পরেই ট্রাম্পের হুমকির জেরে টেবিল ছাড়েন ইরানি প্রতিনিধি দল। এতে অনেকটাই থমকে গেছে আলোচনার গতি। হরমুজ প্রণালী ও লেবানন সংকট সহ ইসরায়েল ইস্যু এই শান্তি প্রক্রিয়াকে ক্রমশ জটিল করে তুলছে। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে রোববার আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের শীর্ষ নেতারা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে তেহরানের পক্ষে হাল ধরেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ বেশ কয়েকজন। বৈঠকের শুরুতেই দুপক্ষের তীব্র মনস্তাত্ত্বিক লড়াই স্পষ্ট হয়। এমনকি ইরানি প্রতিনিধি দল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যৌথ ফটো সেশন এবং হাত মেলাতেও অস্বীকৃতি জানায়। শান্তি আলোচনার উদ্বোধনী সেশনে ঠিক 80 মিনিটের মাথায় পুরো প্রক্রিয়ার দৃশ্যপট বদলে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্টে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প হুমকি দেন, লেবাননে হিজবুল্লাহর মতো ইরানের প্রক্সিদের বিশৃঙ্খলা অবিলম্বে বন্ধ না করা হলে ওয়াশিংটন ইরানে গত সপ্তাহের চেয়েও বিধ্বংসী সামরিক হামলা চালাবে। এই হুমকির খবর ভেন্যুতে পৌঁছানোর পরপরই তীব্র ক্ষোভ প্রকাশ করে আলোচনার টেবিল থেকে সাময়িক ওয়াকআউট করে বৈঠক ত্যাগ করে ইরানি প্রতিনিধি দল। ওয়াকআউটের পর ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দেন, মার্কিন দাদাগিরি আর ফাঁকা হুমকিকে তেহরান বিন্দু মাত্র পাত্তা দেয় না। হুমকির মুখে কোনো আলোচনা হবে না উল্লেখ করে তিনি বলেন, মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে এই আলোচনার মাঝেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, সুইজারল্যান্ডে যাই হোক না কেন দক্ষিণ লেবানন থেকে সেনা সরাবে না তেল আবিব। আলোচনার প্রথম দিনে চরম অচলাবস্থার পরও হাল ছাড়েনি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান। কূটনৈতিক সূত্রগুলো বলছে আলোচনা একেবারে ভেঙে যায়নি, বরং এটিকে সাময়িক বিরতি হিসেবে দেখছেন তারা। পর্দার আড়ালের তীব্র কূটনীতির মাধ্যমে দুই পক্ষকে আবারও এক টেবিলে ফেরানোর চেষ্টা চলছে। 60 দিনের বেঁধে দেয়া সময়ের মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করা, লেবানন যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের অবরুদ্ধ বিলিয়ন ডলারের বৈশ্বিক সম্পদ মুক্ত করার মতো জটিল শর্তগুলোর বাস্তবায়ন এখন মধ্যস্থতার সফলতার উপরই নির্ভর করছে বলে মত বিশ্লেষকদের। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদলে দেওয়া হচ্ছে গোপাল মুখার্জি রোড। পৌরসভার এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী বলছেন, এটি ইতিহাসের ভুল সংশোধনের পদক্ষেপ। 1946 সালের কলকাতা দাঙ্গায় হোসেন সোহরাওয়ার্দী ভূমিকা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের প্রেক্ষাপটে এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। এই প্রেক্ষাপটে সামনে আনা হয়েছে গোপাল মুখার্জির নাম। বিজেপির মতে 1946 সালের অশান্ত সময়ে তিনি প্রতিরোধের প্রতীক হিসেবে ভূমিকা রেখেছিলেন। সে কারণেই তাকে সম্মান জানাতে রাস্তার নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিরোধী দল ও ইতিহাসবিদদের একাংশের অভিযোগ, ইতিহাসকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। দেখছেন সকালের সময়। আবারও খেলার খবর। বিশ্বকাপে আবারও চমক কেপ ভার্দের। স্পেনের পর এবার বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশটির জালে ধরা পড়ল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।
লাতিন আমেরিকার জায়ান্টের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে কেপ ভার্দে। ভিসা জটিলতা কেটে যাওয়ায় মাঠে বসে ছেলের খেলা দেখছেন গোলরক্ষক ভজিনিয়ার মা। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ, একের পর এক চমক, স্মরণীয় পারফরমেন্স আর নাটকীয়তায় ভরা বিশ্বকাপের রোমাঞ্চে মাতোয়ারা সমর্থকরা। ফেভারিটদের ভিড়ে নতুনদের রেকর্ড ভিন্ন মাত্রা যোগ করেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 23তম আসরে। এবার সে যাত্রায় আরও একটা চমক উপহার দিল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। প্রথম ম্যাচে তাদের দাপটে বিবর্ণ ছিল 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এবার কেপ ভার্দের জালে ধরা পড়ল দুইবারের বিশ্বকাপের শিরোপাজয়ী উরুগুয়ে। মায়ামির সমর্থকরা সাক্ষী হলো আবেগ, ভালোবাসা আর রোমাঞ্চে ঠাসা এক ম্যাচের। 21 মিনিটে সরাসরি ফ্রিকিক থেকে করা গোলে গ্যালারিতে থাকা দর্শকদের স্তব্ধ করে দেন ডিফেন্সিভ মিডফিল্ডার কেভিন পিনা। বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় কেপ ভার্দে। তবে 44 মিনিটে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। সমতায় ফেরে উরুগুয়ে। গ্যালারিতে তখন নিজ দেশের ফুটবলারদের ভালোবাসায় সিক্ত করেন সাবেক ফুটবলার লুইস সুয়ারেজ। প্রথমার্ধের যোগ করার সময় ব্যবধান 2-1 করেন মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। সমর্থকরা হয়তো ভেবে নিয়েছিলেন এই বুঝি শেষ কেপ ভার্দের জাদু। তবে না, তখনও ফুটবলের রঙ্গমঞ্চে বাকি আরও অনেক কিছু। 61 মিনিটে হেলিও ভারেলার জাতীয় দলের অভিষেক গোলে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। 2-2 গোলের ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন গোলরক্ষক ভজিনিয়ার মা। অর্থের অভাব ও ভিসা জটিলতায় স্পেনের বিপক্ষে ম্যাচ মাঠে বসে দেখতে পারেননি। তবে জটিলতা কেটে যাওয়ায় উরুগুয়ের বিপক্ষে ছেলের খেলা মাঠে বসেই দেখার সুযোগ পেলেন ভজিনিয়ার মা। সাক্ষী হয়েছেন ছেলের আরও একটা ইতিহাসের। পারভিন আক্তার, সময় সংবাদ। সেরা 32-এর টিকিট নিশ্চিতের লড়াইয়ে কোনো ঝুঁকি নেবে না আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষেও প্রথম ম্যাচের শুরুর একাদশেই মাঠে নামানোর ইঙ্গিত দিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে ডিফেন্সে মন্তিয়ালের ইনজুরিতে জায়গা মিলবে নাহুয়েল মোলিনার। আর এ ম্যাচেও সুযোগ পাচ্ছেন থিওগো আলমাদা। যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে SM ইকবালের রিপোর্ট। লিওনেল মেসিরা যখন রাউন্ড অফ 32 নিশ্চিত করার ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে এই AT&T স্টেডিয়ামে মাঠে নামবেন, তখন ডালাসে ভর দুপুর। সেই সময়টায় টেম্পারেচার থাকবে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। তবে স্বস্তির খবর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামটা কিন্তু একেবারে ঢাকনা দেয়া, অর্থাৎ আবদ্ধ স্টেডিয়াম। টেম্পারেচার বেশি হলে স্টেডিয়ামটি বন্ধ করে দেওয়া হয় এবং ভেতরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। ডালাসে এসে ডালাসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য লিওনেল মেসিরা কোনো অনুশীলনও করেনি। এখানে এসে আনুষ্ঠানিকতা বলতে শুধুমাত্র লিওনেল স্ক্যালোনির একটা প্রেস কনফারেন্স, যেই প্রেস কনফারেন্সে স্ক্যালোনি ইঙ্গিত দিয়েছেন কেমন হবে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড। পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ডিফেন্স লাইনে যে একটি পরিবর্তন, নাহুয়েল মোলিনা শুরুর একাদশে ঢুকে যাচ্ছে, এটা প্রায় শতভাগ নিশ্চিত। কারণ তার যে পজিশনে এর আগের ম্যাচে গনজালো মন্তিয়াল খেলেছিলেন, তিনি চোটগ্রস্ত এবং তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। আগামী 2 ম্যাচেও তাকে বসিয়ে রাখছে আর্জেন্টিনা। মিডফিল্ডে থিয়াগো আলামাদার পারফরমেন্স প্রথম ম্যাচে আপ টু দ্য মার্ক ছিল না। সেই জায়গায় একটি পরিবর্তনের আভাস ছিল নিকো গঞ্জালেসের। তবে টিম ম্যানেজমেন্ট হয়তোবা আলামাদাকে আরও একটা সুযোগ দিতে পারে। ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে আপাতত লাউতারো মার্টিনেজকেই রাখতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট। হুলিয়ান আলভারেজকে হয়তোবা বদলে খেলাবে। মোটা দাগে প্রথম ম্যাচে যে 4-4-2 ফরমেশনে আর্জেন্টিনা শুরু করেছিল এবং বিশ্বকাপে উড়ন্ত একটা সূচনা পেয়েছিল, এই ম্যাচেও মোটামুটি একই ফরমেশনে লিওনেল স্ক্যালোনি মাঠে নামছেন। কেননা গ্রুপ পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করার ম্যাচে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। AT&T স্টেডিয়ামের সামনে থেকে SM ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক। লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম। আলোচনায় শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ। বৈশ্বিক সংকট আর আমদানি নির্ভরতায় নাজুক দেশের বিদ্যুৎ জ্বালানি খাত। আর্থিক চাপ কমাতে ক্যাপাসিটি চার্জ নিয়ন্ত্রণের কৌশল খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। এবং বিশ্বকাপে ওয়ার জাবাল প্যাজিকে সৌদি আরবকে বিধ্বস্ত করে স্বরূপে স্পেন। গোলরক্ষক আলীরেজার বিরুদ্ধে বেলজিয়ামকে রুখে দিল ইরান। রাতে অস্ট্রিয়ার চ্যালেঞ্জ নেবে আর্জেন্টিনা।
এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।